জ্বালানি নিরাপত্তার প্রশ্নে সংস্কার না করা হয়। কারণ জ্বালানি নিরাপত্তা দেশের সমস্ত সামগ্রিক অর্থনীতির হচ্ছে পিলার, যার উপরে দাঁড়িয়ে আছে। সেই পিলারই যদি না থাকে, সেই পিলারই যদি ডিস্ট্রয় হয়ে যায়, ব্যবসা রয়ে গেছে, লুণ্ঠন রয়ে গেছে, সেই সব জিনিসের এই খাতে প্রয়োজনীয়তা রয়ে গেছে, তাহলে সেই প্রয়োজনই তো লোক তৈরি করে নেবে। এই ব্যবস্থাপনা রেখে দিয়ে তো একটা সরকারের পক্ষে, যে কোনো নতুন সরকারের পক্ষে বা এরকম চ্যালেঞ্জিং অবস্থায় সফল হওয়াটা খুব কঠিন, মানে এক ধরনের কঠিন কি সেটা তো আমি বলেছি, যে এইগুলো যদি অ্যাড্রেস না করা হয় তাহলে এই সরকার যখন চলে যাবে, সরকার যদি এগুলো অ্যাড্রেস করে তাহলে সরকার অবশ্যই সফল হবে। সেদিন আমি তার গলায় জয়মাল্য দেব। অতিরিক্ত উদ্বৃত্ত আয়ের নামে আমার পজিশনে সেই টাকাগুলো চলে গেছে, এবং এভাবে যত কাজকর্ম আছে কন্টিনিউয়াসলি এভাবে টাকা যাচ্ছে। গ্যাস ভবিষ্যতে পাওয়া যাবে না। কোনো সংকটে আসলেই ব্যবসায়ীরা, ব্যক্তিখাত ব্যবসায়ীরা মুনাফা ম্যাক্সিমাইজ করে। এই যে সেবা না দিয়ে যে দাম নিচ্ছে সরকার, আমার যে একটা, এইখান থেকে আসলে ভোক্তার পক্ষে বা ভোক্তার জন্য কোনো আশার, মানে আমরা গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারি না। আমরা গ্রীষ্মকালে অতীতে এইভাবেই লোডশেডিং এর মধ্যে ছিলাম, আছি, এবং কবে থেকে এইরকম লোডশেডিং এর মধ্যে আসি আর কবে শেষ হবে এটা কোনো সরকারেরই কোনো কনসার্ন ছিল না। কথায় বলা হয় সরকার গরিব মানুষের দরকার, বড় লোকের সরকার দরকার নেই। দর্শক, চর্চায় আপনাদের স্বাগতম। সাম্প্রতিক সময়ে অসহনীয় লোডশেডিং এবং গ্যাসের অভাবে জনদুর্ভোগের মাঝখানে আমরা আজকে কথা বলবো দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানি খাত নিয়ে কেমন চলছে, কিভাবে চলছে, নতুন সরকার এই খাতকে কেমনভাবে এগিয়ে নিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের চর্চার স্টুডিওতে রয়েছেন ক্যাব কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। অধ্যাপক শামসুল আলম, চর্চার স্টুডিওতে আপনাকে স্বাগতম। আজকে সকালবেলা এই কিছুক্ষণ আগে আমরা একটা সেমিনারে ছিলাম, যেটা জ্বালানি সাম্প্রতিক, মানে জ্বালানি চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে, যে সেখানে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ জ্বালানি খাতের আপনাদের মতো বিদগ্ধ বিশেষজ্ঞরা ছিলেন, এই খাতের ব্যবসায়ীরা ছিলেন। তো সব কিছু মিলিয়ে আজকে শেষ কথায় জ্বালানি মন্ত্রী যেটা বললেন, সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় যেটি এসেছে, যে বেসরকারি খাতে জ্বালানি ব্যবস্থাপনা, পরিশোধিত জ্বালানি তেল আমদানির সংরক্ষণ বিতরণের ব্যবস্থাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আপনাদের কাছ থেকে ছাড়াও ভোক্তাদের মধ্যে থেকে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, কিন্তু মন্ত্রী মহোদয় বললেন যে তারা এই বিষয়ে বেশ স্ট্রং, তারা এই নীতিতে বেশ শক্ত, তারা বেসরকারি খাতকে সাথে নিয়ে এই খাত এগিয়ে যেতে চায়। আপনার এই বিষয়ে পর্যালোচনা কি? এখন সরকার বেসরকারি খাতকে সংশ্লিষ্ট করা, বেসরকারি খাতকে সংশ্লিষ্ট করার ক্ষেত্রে কারোর কোনো ভিন্নমত নেই, ভিন্নতা নেই, কিন্তু কৌশলটা কি হবে সেটা হচ্ছে, আপনি এ খাতের ব্যবসা বাণিজ্য সব মালিকানা যদি দিয়ে দেন তাহলে সরকারের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকলো না, এবং নিয়ন্ত্রণ না থাকলে যে পরিণতিটা ঘটে সেটা আমরা বিগত সময়ের, খুব বেশি দিনের আগের কথা না, এলপিজি বাজারে যখন সংকট হলো, দেখা যাচ্ছে যে এলপিজি তারা আমদানি করছে না, নানা অজুহাত দেখাচ্ছে, আবার যা বাজারে আছে সেগুলোকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না, বেশি মূল্য দিলে বাজারে পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে যে পেট্রোল ডিজেল যখন সংকট হলো তখন দেখা গেল যে বেসরকারি খাতে কালো বাজার তৈরি করে ফেললো। বেসরকারি খাতের ব্যবসায়ীরা বিতরণ পর্যায়ে সেগুলোকে পেট্রোল পাম্প থেকে বাজারে ছেড়ে দিল, মানুষ পেল না। ডিপো থেকে পেট্রোল পাম্প পর্যন্ত যাওয়ার আগে ট্রাক হারিয়ে গেল। এসব ঘটনা ঘটল, কিন্তু সরকার সেই সময় নানাভাবে তেল জোগাড় করে পাক, রেশনিং করে পাক, মানুষের সুরক্ষা, জ্বালানি অধিকার সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে। আজকে আমি যে প্রশ্নটা আপনার এই প্রেক্ষাপটে আমি করেছি সেটা হচ্ছে যে কোনো সংকটে আসলেই ব্যবসায়ীরা, ব্যক্তিখাত ব্যবসায়ীরা মুনাফা ম্যাক্সিমাইজ করে এবং সংকট তাদের কারণে আরও তীব্র হয়। তারা সংকটকে মুনাফা আহরণের সুযোগ হিসেবে নেয় এবং জনগণের উপরে আরও নিপীড়ন নেমে আসে, জ্বালানি নির্যাতন আরও তীব্র হয়।
কিন্তু সরকার সেখানে সুরক্ষা দেয়, তাহলে এই খাতের নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের অংশগ্রহণ এক কথা, যে সেই খাতের সেবা দিল বিনিময়ে সে পারিশ্রমিক পয়সা পেল, সে একটা জিনিস। কিন্তু বেসরকারি খাতের মালিকানা দিয়ে তাদের উপরে ছেড়ে দেওয়া এবং সরকারের ব্যর্থতার পুরস্কার হিসেবে বেসরকারীকরণ এ খাতকে করে দেওয়া, এইটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আজকের সেমিনারেও দু একজন বক্তা ভারত এবং যুক্তরাষ্ট্রের উদাহরণ দিচ্ছিলেন যে বেসরকারি খাতে, স্বয়ং মন্ত্রী মহোদয় এই উদাহরণ দিয়েছেন। তো ভারত এবং যুক্তরাষ্ট্রের বেসরকারীকরণের সাথে আমাদের এই যে যে রেগুলেটরি সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে দিয়ে তেল ব্যবস্থাপনাকে বেসরকারি খাতে ছেড়ে দেয়, দুইটার অভিজ্ঞতার মধ্যে পার্থক্যটা কি আসলে? প্রথমত হচ্ছে, যদি বেসরকারি খাতকে অংশগ্রহণ করতে দিতে হয়, তাহলে সে দেশে সেই সেক্টরে রেগুলেটরি ব্যবস্থা খুব শক্তিশালী হওয়া লাগে। সরকারের শাসন বিভাগ এবং রেগুলেটরি পদ্ধতি এই খাতে বিনিয়োগকারীকে বা এই খাতের ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণে রাখবে, অর্থাৎ আইন কানুন বিধিবিধান তাদের কাজে কর্মের মধ্য দিয়ে এটা নিশ্চিত করবে, বিধিবিধান সম্মত হবে। কিন্তু বাংলাদেশের রেগুলেটরি ব্যবস্থা, সেটা রেগুলেটরি সংস্থা হিসেবে বা রেগুলেটরি দায়িত্ব যেসব সংস্থার উপরে অর্পিত, তার মধ্যে হচ্ছে প্রথমেই আসে এনার্জি সেক্টরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অর্থাৎ বিআরসি, আসে বিএসটিআই, আসে প্রতিযোগিতা কমিশন, আসে ভোক্তা অধিদপ্তর। কেউই রেগুলেটরি ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করেছে এর ব্যত্যয় ও বিপত্তির মোকাবেলা করার জন্যই বা বিপত্তির বিরুদ্ধে এ দৃষ্টান্ত খুব একটা দেখা যায় না। কেন দেখা যায় না? বিআরসি আইনেও আছে, আবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনেও আছে, আবার বিএসটিআই আইনেও আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বলা আছে ভোক্তা বিরোধী কার্যক্রম যদি সেটা অপরাধের পর্যায়ে পড়ে, তাহলে ফৌজদারি আদালতে সেই অপরাধের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ভোক্তা অধিদপ্তরকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে দেওয়া হয়েছে। তো সেই আইনের আওতায় ভোক্তা অধিদপ্তর কোনোদিনই মামলা করেনি, কোনো প্রতিকার চায়নি আদালতের কাছে। যে একইভাবে প্রযোজ্য বিআরসি আইনের 46 এবং 47 ধারার আওতায় এইরকম ইউটিলিটিতে, অর্থাৎ বিআরসির লাইসেন্সি, যেমন বিভিন্ন উৎপাদন কোম্পানি, অনুসন্ধান কোম্পানি, বিদ্যুৎ উৎপাদন কোম্পানি, কয়লা উৎপাদন কোম্পানি, বিতরণ কোম্পানি, সঞ্চালন কোম্পানি, এই সমস্ত কোম্পানির মাধ্যমে যে জ্বালানি খাত কাঠামোগতভাবে পরিচালিত হয়, তাদের বিরুদ্ধে এইরকম অপরাধ সংগঠনের দায়ে এই খাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্তত এই 46 ও 47 ধারার আওতায় বিআরসির আদেশ না মানা এবং বিআরসি আইন না মানা, দ্যাট ইজ অলসো এ পানিশেবল অফেন্স। সেই রকম অফেন্সের দায়েও যাদের শাস্তি হতে পারে কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ডিত হতে পারে এরকম একজন অপরাধী, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থাই এ যাবৎকাল ধরে বিআরসি নেয়নি, রোজ কিয়ামত পর্যন্ত নেবে না। তাহলে এই যে প্রশাসনিক আর মন্ত্রণালয় থেকেও তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ স্যার, মানে এই যে বেসরকারীকরণের ফলে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বা বিপাকে পড়তে পারে ভোক্তারাই। আপনি পড়বে, কারণ প্রথমেই যে ক্ষতিকর প্রভাবটা তাদের উপরে আসবে, 20 থেকে 30% বর্তমান মূল্যের তুলনায় মূল্য বাড়বে। আর যে সমস্ত ব্যয়, লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় হয়ে ভর্তুকি এবং ট্যারিফ সৃষ্টি করেছে, সমস্ত ব্যয় বেসরকারি খাত আসলেই মূল্য বাড়ায় সমন্বয় করে ফেলবে এবং সেটা তারা করতে চাইবে বা করবে। এবং এসব জায়গা থেকেও তারা মুনাফা করবে, সার্ভিস চার্জ নেবে, কর্পোরেট ট্যাক্স ভোক্তাদের কাছ থেকে আদায় করবে। এই সমস্ত কিছু সব অ্যাকোমোডেট করতে যেয়ে এখন যে দামে বিদ্যুৎ বা জ্বালানি পাওয়া যাচ্ছে, তার তুলনায় কয়েক গুণ বাড়বে। অ্যাটলিস্ট 30 থেকে 40% তো রাইট নাও বেড়ে যাবে। স্যার, এই যে ভোক্তাদের পক্ষ থেকে, ভোক্তাদের দিক থেকে যে এই যে সংকটটা এবং এই যে
একটা শক্তিশালী রেগুলেটরি ব্যবস্থা ছাড়া বেসরকারীকরণ করা যায় না, একটা শক্তিশালী রেগুলেটরি কমিশন ছাড়া এলপিজির দর আমরা দেখি যে কমপক্ষে 200-300 টাকা তারা বিআরসি তারা নির্ধারণ নিজের করে মতো করে হ্যাঁ নির্ধারণ করেছে এবং অলিগোপলি প্রতিষ্ঠিত হয়ে গেছে। হ্যাঁ এবং এখন- ব্যবসায়ীরা একেবারে এই সেক্টরকে অলিগোপলি করে ফেলেছে এবং সেখানে রাষ্ট্র নীরব, রাষ্ট্রের কোনো আমার কার্যকর ভূমিকা প্রশ্নটা নেই। ওইখানটাতেই স্যার, মানে একটা সরকার এবং বর্তমান মন্ত্রী, আগেও তিনি এই বিষয়ে মন্ত্রী ছিলেন 5 বছরের আগে, 17 বছর আগে, যাই হোক। তো এই যে তার অভিজ্ঞতা এবং সব কিছু মিলে তারা তো জানেন এই জায়গাগুলিতে এই মেকানিজমগুলি, ন্যূনতম মেকানিজম মানে মার্কেটের, জানা সত্ত্বেও এই জিনিসগুলো এইভাবে হয় কেন? মানে এই রাজনৈতিক এর ব্যাখ্যাটা আসলে কি? ব্যাখ্যাটা হচ্ছে, যদি আমরা অতীত থেকে বলি, অতীত থেকে বললে দেখা যাবে যে এই সমস্ত অব্যবস্থা এবং বিপর্যয়ের সুবিধাভোগী গ্রুপ তো আছে, আচ্ছা এবং সেই সুবিধাভোগী গ্রুপটা হচ্ছে একদিকে সরকারি কর্মচারী কর্মকর্তারা বা আমলারা, আর একদিকে হচ্ছে এই সেক্টরের ব্যবসায়ীরা, আর আরেকদিকে তৃতীয় পক্ষ অদৃশ্য হচ্ছে এই ক্ষেত্রের সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, যারা টেন্ডার সলিসিটেট করে, যারা পলিসি তৈরি করার ক্ষমতা রাখে, যারা পরিকল্পনা বানায়, এই ধরনের নীতি নির্ধারণী পর্যায়ের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরা তাদের এই ক্ষমতার অপব্যবহার করে বা এই ক্ষমতা দিয়ে তারা এই খাতকে এইরকম বিপর্যস্ত অবস্থায় নিয়ে গেছে। এখান থেকে স্যার তাহলে আমরা এখন দেখেন উত্তরণের ব্যাপার, দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইনের কথা যদি বলেছি আমি প্রথমেতে, এইটার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো। তার মানে এই আইন ব্যবহার করে আর প্রতিযোগিতাবিহীন দরপত্র ছাড়াই ডাইরেক্ট পারচেস প্রকিউরমেন্ট করা যাবে না। কিন্তু এই আইনের আওতায় যা এতদিন ধরে যে 1.5 যুগ ধরে যা করা হলো, সেখানে তো এই আইন অর্থ তসরুপ এবং অর্থ আত্মসাৎ এবং অর্থ লুণ্ঠনে একটা সহায়ক অস্ত্র হিসেবে কাজ করেছে। সেই আইনে যে রিপিল অর্ডিন্যান্স, এই আইন বাতিলের যে অধ্যাদেশ 2024 সালে জারি হলো, সেখানে দেখা গেল যে ওই আইন বাতিল হয়ে গেল। তার মানে এখন আর এই আইনের আওতায় নতুন করে কোনো কিছু করা যাবে না। কিন্তু যা হয়ে গেছে এবং যা চলছে সেগুলোকে সুরক্ষা দিয়ে দেওয়া হলো 2 ক এবং খ দিয়ে, এবং সেখানে বলা হলো যে এই আইনের আওতায় অতীতে যা কিছু করা হয়েছে তা বলবৎ থাকিবে, অ্যাজ ইট ইজ। এই আইন না হলে যা হতো, এই আইন বাতিল হওয়ার আগে যেভাবে ছিল, সুরক্ষিত ছিল, সেভাবেই সুরক্ষা দিয়ে দিল আইন দিয়ে। তাহলে আপনি বলেন যে এই অবস্থাগুলো যদি চলতেই থাকে ধারাবাহিকভাবে, তাহলে আপনি কাঠামোগত লুণ্ঠনকে প্রতিষ্ঠিত করলেন, এই অভিযোগেই সরকারকে অভিযুক্ত হতে হবে। সেটা অভিযোগ করার এখন সময় আসেনি, কিন্তু সরকার যদি এর মধ্যে অ্যাড্রেস করে বা এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় এবং জনস্বার্থ সেটা সম্মত হয় এবং জনস্বার্থে এই চাহিদা যদি সরকারের মধ্যে তৈরি হয়, তাহলে আমি মনে করি আমরা একটা পরিবর্তিত অবস্থায় এই সেক্টরের পরিবর্তন করে নেওয়ার মতো সক্ষমতা অর্জন করলাম তা প্রমাণ হবে না, সক্ষমতা অর্জন করলাম। এখন আজকের যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য, আপনি যেটা বলেছেন হচ্ছে কেন, আমরা কিন্তু সক্ষম নই। হচ্ছে কারণ এটা হওয়ার জন্য আমরা একটা রুট তৈরি করে রেখেছি এবং এই পথ দিয়ে এটা হতেই থাকবে যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়। এই ব্যবস্থা গ্রহণের ব্যাপারটি আসতে হবে সামাজিক চাহিদা থেকে। সেই সামাজিক চাহিদা তৈরি হয়নি। 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতি এসবগুলো আমলে নেবে, অ্যাড্রেস করবে, এটাই ছিল প্রত্যাশিত। কিন্তু ডক্টর ইউনূস সরকার এ ব্যাপারে কমপ্লিটলি নির্বিকার। তিনি রাষ্ট্রের ইলেকশন কমিশন সংস্কার করেছেন, দুর্নীতি সংস্কার করেছেন, সেসব রিপোর্ট আসছে। সংবিধান সংস্কার করার জন্য দলিল তৈরি করেছে। এরকম 6টা সংস্কার তো প্রকাশ্যে এসছে। আরও সব সংস্কার পাইপলাইন যে ছিল সেগুলোর পরিণতি কী হয়েছে আমার জানা নেই। কিন্তু সেসব সংস্কার কোনো সংস্কারই হবে না যদি না জ্বালানি নিরাপত্তার প্রশ্নে সংস্কার না করা হয়। কারণ জ্বালানি নিরাপত্তা দেশের সমস্ত সামগ্রিক অর্থনীতির হচ্ছে পিলার।
যার উপরে দাঁড়িয়ে আছে, সেই পিলারই যদি না থাকে, সেই পিলারই যদি ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ধ্বংস বা যে ব্যাপারে বা বিধ্বস্ত হওয়ার ঝুঁকি তার বাড়তে থাকে বা ঝুঁকির মধ্যে থাকে, তাহলে অন্য কোনো কিছুই কোনোভাবেই আপনি কোনো সংস্কারের রেজাল্ট পাবেন না। স্যার, আপনি আজকে বলছেন এটা বৈপ্লবিক পরিবর্তন বা বৈপ্লবিক পদক্ষেপ না নিলে পরে এই সরকারের পক্ষে বা যে বর্তমান সরকারের পক্ষে তার মেয়াদ শেষে ওইরকম মানে দৃঢ়ভাবে ভালো কিছুর প্রত্যাশা করতে পারেন না। এই দৃঢ় পদক্ষেপ আসলে কি হতে পারে? মানে দৃঢ় পদক্ষেপ আসেন, জ্বালানি খাতে যে অপরাধ হয়েছে সেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা একটা পদক্ষেপ। আপনি বলবেন যে কেন পদক্ষেপ না? আপনি যুদ্ধ অপরাধীদের অপরাধ বা অন্যান্য অপরাধীদের অপরাধকে যেভাবে দেখতে পারেন, তার থেকেও অধিকতর গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে আজকে জ্বালানি অপরাধীদের। কারণ যারা এইভাবে অপরাধ করে এই ক্ষেত্রে লুণ্ঠন করে একেবারে বরবাদ করে দিয়েছে, তারা যদি শাস্তির আওতায় না আসে, বিচারের আওতায় না পড়ে, তারা যদি রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত হয়, তাহলে এই খাতে পরবর্তীতে এই ধরনের অপরাধ সংগঠিত হবে এবং অপরাধীদের উত্থান হবে। আজকে অপরাধ রয়ে গেছে, কিন্তু অপরাধী যারা করেছে তাদের আমরা দেখতে পাচ্ছি না। হয়তো তারা আর ফিরে আসবে না, কিন্তু অপরাধ যদি চলতে থাকে তো অপরাধীত্ব খুঁজে পাওয়া বা অপরাধী তৈরি হওয়ার তো উর্বর ক্ষেত্র। অপরাধ হচ্ছে, অপরাধী থাকবে না। অপরাধ আপনি নির্মূল করেননি, অপরাধ প্রোটেক্ট করেননি, তাহলে অপরাধী তো অটোমেটিক্যালি মানে চলমান অপরাধগুলো বহু তার সঙ্গে এমবেডেড বহু সংখ্যক লোক আশেপাশে যারা সংশ্লিষ্ট তাদেরকে অপরাধে জড়িয়ে ফেলবে। অপরাধ করার পরিবেশ যদি অপরাধী এখানে থাকে, সে কারণেই আগামীতে যারা বা এখন বর্তমানে যারা এই সেক্টরে সংশ্লিষ্ট হয়েছে তাদেরকে অপরাধ থেকে বিরত রাখার জন্য অতীত অপরাধীদের শাস্তি দেওয়া অনিবার্য এবং বিচারের আওতায় আনা অনিবার্য, এবং সেই বিচারের আওতায় আনার একটি অলরেডি কাঠামোগত বিধান রয়ে গেছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। পদ্ধতি রয়ে গেছে, কারণ বিআরসি আইনের 46 এবং 47 ধারার আওতায় তাদেরকে চিহ্নিত করে বিআরসি তার একজন অফিসারকে এম্পাওয়ার্ড করবে, সে ফৌজদারি আদালতে অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে যে ওই ধারার আওতায় তাদের শাস্তি দাবি করবে, ফাইন এবং অথবা 3 বছরের কারাদণ্ড। একেবারে অ্যাটিসিড এটা চাইতেই পারে, তাছাড়াও তার থেকে বেশি চাইতে পারে, কারণ ওই আইন যে বিধানের আওতায় বিচার, ওই অপরাধ যে আইনি বিধানের আওতায় ফৌজদারি আদালতে বিচার হবে, সেই আইনি বিধানের আওতায় সর্বোচ্চ যে শাস্তির বিধান করা আছে সেই শাস্তি সেই মতো আদালতের আরোপ করার সুযোগ আছে, এবং আদালত সেটা করতে পারে বা করবে যদি এই অভিযোগ আদালতে নেওয়া হয়। আপনি বলছিলেন যে গত সরকারের সময় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে হয়তো সরকার প্রধানের তেমন কোনো আগ্রহ না থাকলেও শেষ পর্যন্ত দেখলেন যে একজন সচিবের, আবুল কালাম আজাদ একজন সচিবের আগ্রহে এই জিনিসটা বাস্তবায়ন হয়ে গেছে। সেটাই তাই মনে হচ্ছে, পরবর্তীতে সেটা প্রমাণ হলো। যখনই এসব আলোচনা হয়েছে তখন আমরা সবাই প্রত্যাশা করেছি যে আমরা সবাই প্রতিবাদ করে মন্ত্রী আর প্রধানমন্ত্রী এদের প্রত্যাশা বা এদের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করবে বলে আমরা তাদের পেছনে দৌড়াইছি। গ্যাস সংকটে ব্যবসায়ীরা আবুল কালাম আজাদের পেছনে দৌড়াইছে। আবুল কালাম নিজে স্বীকার করেছেন পাবলিকলি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সেই হচ্ছে স্বপ্নদ্রষ্টা, এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র ওখানে রামপালে না হয়ে সেটা গোসরানা কোথায় একটা জায়গা আছে সেখানে হলে কম থ্রেটে থাকতো, সুন্দরবন পরিবেশ কম হুমকির মধ্যে থাকতো, সেখানেও হয়নি। ওই যে আমলাতন্ত্রের ভিতরে যে প্রভাবশালী হয়ে ওঠার যে একটা ওই লক্ষণ কি এখন এখান থেকে আমরা দেখতেছেন যে নতুন করে যে নতুন ব্যবস্থাপনা তৈরি হচ্ছে? আমি তো আগেই বলেছি কাঠামো রয়ে গেছে, চেয়ার বা পদ বা প্রভিশন রয়ে গেছে, লোক নেই, মরে গেছে অথবা খালি হয়ে গেছে, তাহলে সে চেয়ারকে খালি থাকে। স্যার একটা জিনিস, এবং এখানে যে
যে মানে আপনি বলতে পারেন যে জ্বালানি সংকট হয়েছে। এখন অলিগার যারা ছিল বা যারা অপরাধী ছিল, যারা দুর্নীতিপরায়ণ ছিল, যারা এসব অভিযোগে অভিযুক্ত ছিল এবং এইসব অভিযোগের হোতা হিসেবে কাজ করেছে, স্রষ্টা হিসেবে কাজ করেছে, প্রমোটার হিসেবে কাজ করেছে, সেই প্রয়োজনীয়তা রয়ে গেছে। কারণ ব্যবসা রয়ে গেছে, লুণ্ঠন রয়ে গেছে, সেই সব জিনিসের এই খাতে প্রয়োজনীয়তা রয়ে গেছে, তাহলে সেই প্রয়োজনই তো লোক তৈরি করে নেবে। তাহলে এই ব্যবস্থাপনা রেখে দিয়ে তো একটা সরকারের পক্ষে, যে কোনো নতুন সরকারের পক্ষে বা এরকম চ্যালেঞ্জিং অবস্থায় সফল হওয়াটা খুব কঠিন, মানে এক ধরনের কঠিন কি সেটা তো আমি বলেছি যে এইগুলো যদি অ্যাড্রেস না করা হয় তাহলে এই সরকার যখন চলে যাবে, সরকার যদি এগুলো অ্যাড্রেস করে তাহলে সরকার অবশ্যই সফল হবে। সেদিন আমি তার গলায় জয়মাল্য দেব বলেছি না আমি। আর যদি এগুলো না করে এভাবেই যদি থাকে তাহলে সরকার কোনোভাবেই সফল হবে না এবং সরকারের কপালে সফলতার তিলক লেখা নেই। স্যার, সাম্প্রতিক সময়ে এই যে বিদ্যুৎ নিয়ে একটা বিশাল ভোগান্তির মধ্যে দিয়ে এখনও সারা দেশের মানুষ পার করতেছে, গ্রামে 8 থেকে 10 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না। আর কয়েকদিন আগে আমরা গ্যাসের একটা ক্রাইসিস দেখলাম, একটা এফএসআরইউ নষ্ট হয়ে যাওয়ার কারণে পুরো দেশের মানে গ্যাস এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা পুরোপুরি একটা ঝাঁকে খেলো। মানে একটা এফএসআরইউ নষ্ট হওয়াতে যদি মানে এই অবস্থা তৈরি হয় তাহলে আমাদের জ্বালানি নিরাপত্তার অবস্থা আসলে। প্রশ্ন হচ্ছে কি যে এফএসআরইউ নষ্ট হওয়া না হওয়ার সঙ্গে জ্বালানি নিরাপত্তার খুব একটা সম্পর্ক ছিল না। এটা খুব হাইলি সেন্সিটিভ অর্থনীতি বা হাইলি সেন্সিটিভ কান্ট্রি হলে নো ডাউট এটা একটা বড় জ্বালানি নিরাপত্তার জন্য হুমকিকর। কিন্তু আমি আমাদের দেশে জ্বালানি নিরাপত্তা সংরক্ষণের প্রশ্নে এই ঘটনাকে হুমকি হিসেবে দেখি না, কারণ আমরা আগেই অনেক বড় হুমকির মধ্যে দিয়ে আসি। আমরা গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারি না, আমরা গ্রীষ্মকালে অতীতে এইভাবেই লোডশেডিংয়ের মধ্যে ছিলাম, আছি, এবং কবে থেকে এইরকম লোডশেডিংয়ের মধ্যে আসি আর কবে শেষ হবে এটা কোনো সরকারেরই কোনো কনসার্ন ছিল না। তো সুতরাং এখন জ্বালানি নিরাপত্তা এফএসআরইউর কারণে বিঘ্নিত হয়েছে যতটুকু, তা দিয়ে হইচই করা বা তা একটা বড় কিছু হিসেবে আমি দেখছি। বড় কিছুর মধ্যেই আছি আমরা, ওইরকম মধ্যেই। আজকে যদি এফএসআরইউ না নষ্ট হতো বা এখনই রিপেয়ার হয় তাহলে কি আমরা জ্বালানি নিরাপত্তাহীনতা থেকে মুক্তি পেতাম নাকি মুক্ত হতাম? অবশ্যই না। মূল বিষয়টি হচ্ছে আগে, তার আগের স্টেজ, যে আমি অযৌক্তিক এবং অন্যায় ব্যয় এমনভাবে বৃদ্ধি করে লুণ্ঠন করেছি, মুনাফা বৃদ্ধি করেছি, ব্যয় বৃদ্ধি করেছি, করে লুণ্ঠন করেছি। এক্ষেত্রে মুনাফার নামে, অতিরিক্ত উদ্বৃত্ত আয়ের নামে আমার পজিশনে সেই টাকাগুলো চলে গেছে এবং এভাবে যত কাজকর্ম আছে কন্টিনিউয়াসলি এভাবে টাকা যাচ্ছে এবং তাকে সুরক্ষা দেওয়ার জন্য দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010 আমি কাজে লাগিয়েছি। পরে এটা রিপিল অর্ডিন্যান্সেও সেই আইনের আওতায় যাতে এটা চলে তার জন্য আমি 2টা ধারাও ইনসার্ট করে নিয়েছি। তাহলে এই অবস্থাই চলছে। স্যার, আপনি সবসময় স্বার্থের সংঘাতের বিষয়ে সব মানে সোচ্চার এবং বারে বারেই আপনার কণ্ঠস্বর আমরা শুনে এসেছি। তো সেই স্বার্থের সংঘাতের ব্যাপারে যে জ্বালানি বিভাগের যে 26টা প্রতিষ্ঠান মানে সবগুলিতে এখন বেশ কিছু কোম্পানিতে আমরা দেখতেছি, পেট্রোবাংলা সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে এই সময় জ্বালানির ক্রাইসিস, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি যেটাই বলেন, সবার আগে বুঝতে হবে যে এই সব প্রতিষ্ঠানগুলো কারিগরি প্রতিষ্ঠান, প্রফেশনালিজম দিয়ে এটা চালাইতে হবে। কারিগরি দক্ষতা এবং সক্ষমতায় জনবল সমৃদ্ধ হতে হবে। যে ব্যুরোক্রেসির ক্ষমতা নেই, যে ব্যুরোক্র্যাটরা টেকনিক্যালি স্কিল না, তাদেরকে আপনি একটা কোম্পানির চেয়ারম্যান বানাইছেন, তাদের লোক দিয়ে আপনি কোম্পানির কনস্টিটিউট করেছেন, তারা কোম্পানির প্রয়োজনীয়তাটাই বোঝে না। কোম্পানি অপারেশনে তারা যেভাবে কোম্পানিতে কাজ করে আর মন্ত্রণালয়ে এনে যেভাবে তারা এগুলোকে হ্যান্ডেল করে, তাতে রোজ কিয়ামত পর্যন্ত এই সেক্টরের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সরকারের সফলতা আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। স্যার, এবার একটু প্রথমে গ্যাস খাত এবং তারপরে বিদ্যুতের। গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতেছি ভোক্তাদের জায়গায় একটা খুব বড় ডিসক্রিমিনেশন। একই গ্যাস একজন যেখানে 600 টাকায় ব্যবহার করছে, মানে যদি বাসাবাড়ির কথা চিন্তা করি ছোট ভোক্তা, আবার আরেকজন তার ব্যবহার করতে হচ্ছে 1080 টাকা দিতে হচ্ছে, আবার কেউ রান্নার জন্য 3000-4000 টাকা খরচ হচ্ছে। এই যে ডিসক্রিমিনেশন, এখন দেখেন সরকার আজকেও কথা প্রসঙ্গে উঠেছে সিএনজিতে সরকার গ্যাস দেবে না, এবং আগে আর্টিফিশিয়ালি সরকারের তরফ থেকে সিএনজিতে গ্যাস না দেওয়ার বিষয়টি
গুরুত্ব পেয়েছে। আর এখন তো গ্যাস সংকটে সরকার প্রায়োরিটি ফিক্স আপ করে গ্যাস দিচ্ছে। আজকে রান্নার ক্ষেত্রে 3টা বিকল্প জ্বালানি ঢাকা শহরে আছে, কমার্শিয়াল জ্বালানি। একটা হচ্ছে কুকার ব্যবহার হয় কি না আমি জানি না, তেলের কুকার হয়তো হয়, ইলেকট্রিক কুকার হয়, এলপিজি গ্যাস হয়, পাইপলাইনে হয়। অবস্থাপন্ন ব্যক্তিরা যখন যেটা পায় সেটাই ব্যবহার করে তারা রান্নার জ্বালানির সংস্থান করে। কিন্তু বস্তিবাসী বা ওরকম স্ট্রিট ফুড ভেন্ডার, এদের ছোট ছোট হোটেল, এ সমস্ত জায়গাতে তাদের বিকল্প জ্বালানি সংরক্ষণ করলে তাদের খাবারের ব্যয় বেড়ে যায়। বাসাবাড়িতে সময় কালক্ষেপণ করে, আর্থিক সামর্থ্য কোলায় না। স্যার এই জায়গাটাতে আমার প্রশ্নটা যেটা ছিল, এই জায়গাটা হচ্ছে যেভাবে হ্যান্ডেল করা দরকার। আমি তো গ্যাস দিতে পারছি না, মানুষ যাদের সামর্থ্য আছে তারা তার মতো ব্যবস্থা করে নিয়েছে। কথায় বলা হয় সরকার গরিব মানুষের দরকার, বড় লোকের সরকার দরকার নেই। বড়লোক সরকারকে ব্যবহার করে তারা নানাভাবে সরকারের ছত্রছায়ায় তারা সুবিধা নেয়। ওই যে দুর্নীতি পদে বসে সরকারের এখানে বসে দুর্নীতি করে, সেটাও সরকারের ছত্রছায়ায় করে। তাহলে এসব লোকের জ্বালানি নিরাপত্তার বিষয়ে না ভাবলেও চলে। সরকারকে তাদের কথা ভেবে তাদের ব্যবস্থা দিয়ে তাদের জ্বালানি নিরাপত্তা দিতে পারেনি। তাহলে এলপিজি যেটা গভর্নমেন্ট কোম্পানির আছে তার মূল্য 600 টাকা, সেই এলপিজিটা বস্তিবাসীদেরকে দেওয়া হয়নি কেন? এইটা যদি দেওয়া হতো তাহলে আপনি এই সংকটটা একটা জাতির জন্য আশীর্বাদ হতো না? যাদের বাড়িতে বিকল্প জ্বালানি ব্যবহার হচ্ছে তাদেরকে আপনি গ্যাস পাইপলাইন কেটে দেন, যে আমি আর তোমাদের দিলাম না। এই যে আমি বলেছিলাম বিপ্লবিক সিদ্ধান্ত নিতে হবে, বিপ্লবিক পদক্ষেপ নিতে হবে, এটা বিপ্লবিক পদক্ষেপ। আমি শুরুতে বলে থাকি, আজকে বলেছি না কিনা মনে নেই, আজকের সংকট যে সরকার ফেস করছে এটা সরকারের জন্য আশীর্বাদ। সরকার এই সংকটটা দেখায় বহু জিনিস সমাধান করে নিতে পারবে, যেটা স্বাভাবিক সময় হয়তো পারে যদি সদিচ্ছা থাকে। এখন আমি সদিচ্ছাটা থাকাটা ওভাবে বলবো না, এই কারণে যে সদিচ্ছা সরকার থাকবে না কেন। আমি শুরুতেই বলেছি, আজকেও বলেছি যে দেখেন আমি বেসরকারি খাতকে কেন পছন্দ করি না বা সমর্থন করি না। কারণ বেসরকারি খাত নানা ধরনের সংকট তারাই তৈরি করে, এলপিজিতে তারা তৈরি করেনি। আবার সেই সব সংকট যদি প্রকৃতভাবেও তৈরি হয় তাহলে সেখানে তারা সেই অজুহাতে মানুষের লুণ্ঠনটাকে তীব্র করে ফেলে, তারা মুনাফা ম্যাক্সিমাইজ করে। কিন্তু সরকার সেখানে মানুষের পাশে দাঁড়িয়ে সরকার হওয়ার কারণে তাকে সুরক্ষা দিতে হবে এবং দেয়। স্যার এইখানটাতে আপনার প্রতি আমার প্রশ্ন, আপনি যেহেতু কনজিউমার্স এজনে ক্যাবের একজন প্রতিনিধি, স্যার এই যে ভোক্তাদের যে এই যে বৈষম্য বা ভোক্তাদের যে এইখানটাতে ক্যাবের অবস্থানটা কি? ক্যাবের অবস্থান এই সমস্ত বৈষম্যগুলো সরকার প্রতিকারের জন্য মানে ক্যাব প্রতিকারের জন্য আদালতে যাচ্ছে। স্যার যাচ্ছে, এটা তো অনেক দিন ধরে স্যার এইটা। এবং এই আদালতে যাওয়ার কারণে কিছু কিছু জিনিস আদালত দিয়ে তো দেশের প্রেক্ষাপট বদলানো যায় না। আদালত মানুষের তার রায়ের মধ্য দিয়ে মানুষের চেতনায় আঘাত করে। হাইকোর্টের রিট পিটিশন, সেখানে আমার কাজ নয় কি অন্যায় হলো সেটার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে একটা সংবেদনশীল নাগরিকের এটাই যথেষ্ট তার বদলে যাওয়ার জন্য। এবং একটা সরকারের যদি আদেশ চ্যালেঞ্জ হয় তাহলে সরকার যে মানুষের কল্যাণ করছে না এটা প্রমাণ হয়ে যায়। সরকারের এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না। এটা হচ্ছে বোঝা যায় যে এই ব্যাপারগুলো বোঝার ক্ষেত্রে জাতি কতটা প্রগ্রেস করেছে। স্যার এই যে রেগুলেটরি কমিশন তারা গণশুনানি করে না, তাদের গণশুনানি ছাড়া কোনো মূল্য নির্ধারণ করার ক্ষমতা নেই, আইনে বলা আছে। তারা সেইটাতে কি করলো, তারা বাড়ি ঘরের মধ্যে বসে একটা কমিটি করে, ক্যাবু মেম্বার কমিটি করে তারা তাদের শুনানি নেওয়াটাকেই তাদের আইনের আওতায় শুনানি হিসাবে প্রতিষ্ঠিত করলো বা করছে এখন পর্যন্ত। সেগুলো নিয়ে ক্যাব আদালতে একবার গেছে, তারা কন্টেম্পট অফ কোর্ট করেছে, তারপরে এলপিজির মূল্য নির্ধারণ হয়েছে। এই প্রসেস তো বেশ দীর্ঘসূত্রতা। তো এই সব কাজগুলো ক্যাব করছে। উল্টা যে ঝাঁকিগুলো আসতেছে সে ঝাঁকিগুলোতে তো লেসন নিচ্ছে না, নাইদার গভর্নমেন্ট নর গভর্নমেন্ট ইনস্টিটিউশন। এই যে বিপর্যয়টা এখানে, এইসব বিপর্যয় যদি প্রতিকার করা যেত বা এইসব বিপর্যয় যদি
যারা এইসব বিপর্যয় প্রতিরোধ করার এখতিয়ার রাখে তারা যদি সেন্সিটাইজ হতো তাহলে অনেক পরিবর্তন হয়ে যেত। স্যার, আমরা গ্যাস সমস্যা নিয়ে অনেক কথা বলছি, অনেক চিন্তা করতেছি, সবাই সবার জায়গা থেকে কাজ করতেছি, কিন্তু আসলে কি স্যার আমাদের গ্যাসের প্রকৃত চাহিদা কত? এইটা কি আসলে প্রথমত হচ্ছে কি যে চাহিদা, এটা সরকারের খাতে একভাবে দেখানো হয়, তা আমার মনে হয় ঠিক সেভাবে বলা যায় না। আজকে ডক্টর এজাজও সরকারের তথ্য দিয়ে বলার চেষ্টা করেছে, তা আমার মনে হয় না যে এই তথ্যগুলো আসলে প্রকৃত চাহিদার চিত্র প্রকাশ করতে পেরেছে বা পারে। আপনি যদি 2010 সালের পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যান দেখেন, যেটা 2021 সাল পর্যন্ত কি করতে হবে তার একটা কাঠামো তালিকা দেওয়া আছে, তো সেখানে জ্বালানি সেক্টরের যদি আপনি সেই কৌশলপত্র 13টা বোধহয় চ্যাপ্টার ছিল, অধ্যায় ছিল, তার একটা অধ্যায় হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি। সেখানে কয়েকটা কথা খুব পরিষ্কার করে বলা আছে। একটা কথা বলা আছে যে গ্যাসের চাহিদা বর্তমানে বিদ্যমান, যে গ্যাসের চাহিদা বিদ্যমান তার থেকে গ্যাসের চাহিদা আর বাড়ানো যাবে না। আচ্ছা, আর বাড়ানো যাবে না। এই কনস্ট্যান্ট এই চাহিদাটাই মেনটেন করে চলতে হবে, পারলে কমাতে হবে। কারণটা কি? গ্যাস ভবিষ্যতে পাওয়া যাবে না। 2010 সালেই মোটামুটি নির্ধারিত হয়ে গেছে যে আমাদের চাহিদা যা, এবং আমরা যদি এই চাহিদা অবদমিত না করি তাহলে গ্যাসের চাহিদা, গ্যাসের অভাব, গ্যাসের সংকট আমাদেরকে নাজুক অবস্থায় পড়তে হবে। সেদিনে ওই ডকুমেন্টে, সরকারি ডকুমেন্টে বলা আছে। এই ডকুমেন্ট যদি উপেক্ষা করার, রাষ্ট্রের শাসন বিভাগ যদি এই ডকুমেন্ট উপেক্ষা করার ক্ষমতা পায় বা উপেক্ষা করলে তার যদি কিছু না যায় আসে, শুধু এই ঘটনা দিয়েই আপনি বলতে পারেন যে এ দেশের কপালে কোনো সুখ নেই। কয়েকদিন গ্যাসের ব্যাপার এইটা গেল, এই যে ব্যাপারটা তার মানে মানা হলো না, গ্যাস আপনি যত্রতত্র ব্যবহার শুরু করলেন। 2010 সালে যখন এই কৌশলপত্রটা তৈরি হচ্ছে, মানে এই ডকুমেন্টটা তৈরি হচ্ছে, তখন অলরেডি ডিসাইড হয়ে গেছে যে গ্যাস রপ্তানি আর হবে না। তাহলে গ্যাস যদি সেদিনের আন্দোলন লোকে না করতো তাহলে রপ্তানি হতো। যেখানে এইরকম একটা অ্যালার্ম এক্সপার্ট বা প্রফেশনাল জায়গা থেকে দেওয়া হচ্ছে যে গ্যাসের চাহিদা আছে বিদ্যমান, এর বেশি করা যাবে না, আর রপ্তানি বন্ধ হয়ে গেল, তাহলে সেখানে আমদানি করে কি করে? আর আমদানি করলে এই আমদানির গ্যাস দিয়ে গ্যাসের প্রবৃদ্ধি এনকারেজ করে কি করে? এইটা একটা বড় জিজ্ঞাসাবাদক চিহ্ন থাকে। স্যার, এখানটাতে একটা উত্তর তো ব্যবসায়ীরা প্রায় দেন যে আপনি দাম তো কোনো সমস্যা না, আপনি আগে গ্যাসের। আমি প্রতিমন্ত্রীর পাশে বসে বললাম যে গ্যাস দাম দিয়ে কিনে নিয়ে আসবে, ওদেরকে বলেন তো যে ওই প্রাইস দিতে পারবে কিনা। প্রাইস যখন বাড়ানো হয় তখন তাদের চিৎকারে রাস্তায় টিকা যায় না। কিন্তু ওপেন ফোরামে তো তারা সবসময় বলে যে তারা দাম নিয়ে, আজকে তো সেই কথাটা উঠলো না। আমি ওনাকে বললাম যে তারা বলুক যে এলপিজির দামেই তারা গ্যাস নেবে, এলপিজি আনতে বলবে তারা, আবার গ্যাস সমান দাম দেবে না, এই দাম জনগণ দেবে। সেরকমই তো হচ্ছে, সেরকম তো দিচ্ছি আমরা সাধারণত। এইভাবে এই ব্যাপারগুলো যদি নিষ্পত্তি করা না যায় তাহলে আপনি জ্বালানি সমস্যার সমাধান করবেন কি করে? স্যার, ব্যবসায়ীদের সমস্যা আমরা আলোচনা করতেই করব। আমার কয়েকদিন আগে যখন গ্যাসের তীব্র সংকট হলো, বাসা বাড়িতে মানুষ দিনের পর দিন গ্যাস পাচ্ছে না, তখন বিআরসির সামনে একটা প্রতিবাদ সভা থেকে ভোক্তারা দাবি করলেন যে যেই মাসে তারা গ্যাস পাচ্ছেন না বা যেই সমস্ত ইয়েতে তারা গ্যাস পাচ্ছেন না সেই সমস্ত মাসের জন্য তারা বিল না দেন, এবং যৌক্তিক দাবি আমার কাছে। তা তো মোটেই, আপনি তো সেবা দিচ্ছেন না, তার দাম নেবেন কি? এখন এই যে সেবা না দিয়ে যে দাম নিচ্ছে সরকার, আমার যে একটা এইখান থেকে আসলে ভোক্তার পক্ষে বা ভোক্তার জন্য কোনো আশার, মানে ভোক্তা আসলে কি করতে পারে? প্রথমত বিষয়টি হচ্ছে যে যখন কোনো প্রবলেমটা রাজনৈতিকভাবে, রাজনীতির জায়গা থেকে অ্যাড্রেস না করে, তখন তা নিষ্পত্তি হওয়াটা আমাদের মতো দেশের জন্য অনিশ্চিত হয়ে যায়। আজকে যে জনগণের ভোট চাচ্ছে বা নিচ্ছে এবং তাদের কারণে তারা সংসদে যাচ্ছে, তারা বিভিন্ন দায়িত্বে আসতেছে, এটা তাদের কনসার্ন হলে এটা সমাধান হয়ে যাবে। আর কনসার্ন না হলে আমি আপনি আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সুতরাং এটা রাজনৈতিক অব্লিগেশন ডেভেলপ হতেই হবে। আরেকটা হচ্ছে সিদ্ধান্ত, সরকার যেহেতু গ্যাস নাই, স্বাভাবিকতই সরকার দিবে কোথা থেকে শিল্পে গ্যাস,
কিন্তু এই যে শিল্প বা বন্ধ হয়ে যাওয়া কারখানা চালু করার জন্য সরকার একদিকে বাংলাদেশ ব্যাংক প্রণোদনা দিচ্ছে তাদেরকে, আবার অন্যদিকে তার যে গ্যাসের যে জ্বালানি, যে সে জ্বালানি দিতে পারতেছে না। এই যে একদিকে প্রথমত ঢালাও ভাবে দুইটা মিলে- ইন্ডাস্ট্রিতে গ্যাস দেওয়ার ব্যাপারটি এখন আর এভাবে বিবেচনা করার অবকাশ নেই। যে ফ্যাক্টরি যে পণ্য বা সেবা উৎপাদন করে সে যদি ভ্যালু অ্যাড করতে সেরকম দৃষ্টান্তমূলক উল্লেখযোগ্য ভ্যালু অ্যাড না করতে পারে, তাহলে তাকে গ্যাস দিয়ে বা ব্যাংক ঋণ দিয়ে বা প্রণোদনা দিয়ে তাকে টিকিয়ে রাখার অর্থই হচ্ছে অর্থনীতিকে লুণ্ঠনের জায়গায় রেখে দেওয়া। সেক্ষেত্রে আমাদের যে অতীত অভিজ্ঞতা বলে যে ব্যবসায়ীরা সেই টাকাটা ঠিকই নেয় এবং কিন্তু ইউটিলাইজের টাকাটার অপচয় হয় একরকম। অপচয় না, টাকার অনেক সময় পাচারও হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাহলে আমাদের অতীতের সরকারগুলো অতীতের সময় যে ওই যে আমি জায়গাগুলোতে আমরা আগেই দেখছিলাম, বলেছি যে সরকারের জন্য এখন অনেক বড় সুবিধা, সরকার এই অবস্থায় কিছু ইন্ডাস্ট্রি ব্ল্যাকলিস্টেড করেই ফেলতে পারে যে এই ইন্ডাস্ট্রিগুলো অর্থনীতিতে কোনো ভ্যালু অ্যাড করে না। তাদেরকে টিকায় রাখা মানেই হচ্ছে লস দিয়ে, যে কারণে পত্রিকা টিকিয়ে রাখে। ব্যবসায়ীদেরও তো অধিকাংশ পত্রিকা তো ব্যবসায়ীরাই চালায়, তো ব্যবসায়ীরা পত্রিকা চালানোর ব্যাপারটি তাদের কাছে একটা মৌলিক চাহিদা হতে পারে, কিন্তু রাষ্ট্রের অর্থনীতির জন্য লস দিয়ে ইন্ডাস্ট্রি চালিয়ে রাখা তো রাষ্ট্রের জন্য কোনো অর্থ বহন করে। ওইখানে বলা হচ্ছে যে কর্মসংস্থান এবং অন্যান্য ইস্যু, কত কর্মসংস্থান হচ্ছে সেটাও তো দেখতে হবে, এবং তা সাস্টেনেবল কিনা সেটা দেখতে হবে। সরকার যে টাকা দিয়ে সরকার এই ধরনের শ্বেতস্থি পুষছে, সেই টাকা যদি কোনোদিন শুধু লোন দিয়েই টিকায় রাখতে হয়, কোনোদিন যদি সে টাকা রিকভার হওয়ার কোনো ভরসা না থাকে, এবং এই সমস্ত ইন্ডাস্ট্রি যদি ঋণ খেলাপি হয়ে পড়ে বা উত্তরোত্তর ঋণ খেলাপি হয়ে যাচ্ছে এবং লিঙ্ক তামাদিও হয়ে যাচ্ছে এবং ব্যাংকের ঋণ রাইট অফ হয়ে যাচ্ছে, তাহলে সেসব জিনিসপত্র কি অজুহাতে তাদেরকে বাঁচায় রাখা। আচ্ছা, তাহলে স্যার এরপরে যেটা প্রশ্ন আসে যে নতুন সরকার, নতুন মন্ত্রী, নতুন তরুণ প্রধানমন্ত্রী আমাদের সব তারা 5 বছরের জন্য একটা পরিকল্পনা তৈরি করেছে বিদ্যুৎ জ্বালানি খাতে। আপনি সেটা দেখেছেন, আসলে কেমন দেখতেছেন যে এখন দেখেন সরকারের স্বল্প মেয়াদী এই জ্বালানি খাতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যেহেতু এখন জ্বালানি নিরাপত্তা হচ্ছে ডেড বেডে, জ্বালানি নিরাপত্তা নিয়ে আমরা কথা না বলি, আমরা শুধু টিকে থাকার প্রসঙ্গটা, ওইটাই ব্যাপার আসছে। তো জ্বালানি নিরাপত্তা ইজ নাও ইন ডেড বেড, এবং তাকে রক্ষা করাটা সরকারের জন্য, বর্তমান সরকারের জন্য জরুরি। এই সমস্যাটাতে এসে তাদের উপরে পড়েছে বা তারা এসে এই সমস্যাটা পেয়েছে, তো তাদেরকে স্বল্প মেয়াদী একটা পরিকল্পনা করতে হবে, যে পরিকল্পনাটার ব্যয় বৃদ্ধিটা তারা অবদমিত করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা যে ব্যয়, অন্যায় এবং অযৌক্তিক ব্যয় যে বেড়েছে, সে ব্যয় কমিয়ে আনার কৌশল, অর্থাৎ এই বিদ্যুৎ ও জ্বালানি খাতকে লুণ্ঠন মুক্ত করবে, দুর্নীতি মুক্ত করবে, এবং এই খাতকে স্বচ্ছ এবং খাতের সুশাসন নিশ্চিত করবে। এইটা হচ্ছে একটা দিক, এবং সেটা করতে হলে যেটা করতে হবে, এই খাতকে বাণিজ্যিক খাত থেকে সেবা খাতে ফিরে আনতে হবে, এবং সরকারের নিয়ন্ত্রণ এই সরকারের আমলে বেশি বেশি প্রতিষ্ঠিত করতে হবে, এবং এটা করলে সরকারের জন্য এই কাজটা করা সহজ হবে। এবং জ্বালানি অপরাধীদের যে কথা বললাম, বিচার নিশ্চিত করতে হবে, এবং পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমিয়ে আনার জন্য প্রাইসিং, এখনকার প্রাইসিং যেটা আছে বা টেরিফ যেটা আছে, সকল প্রকার প্রাইসিং পলিসি এবং প্রাইসিং প্রবিধানমালা রেগুলেশন সব রিভিউ করে একটা প্র্যাকটিস, একটা স্ট্যান্ডার্ড জায়গায় সেট করতে হবে, এবং সেটার দায়িত্ব হচ্ছে রেগুলেটরি কমিশনের, এবং রেগুলেটরি কমিশনকে দিয়ে সেইটা সরকারকে করাইতে হবে। এবং স্টেক হোল্ডার যারা এই বিদ্যুতের দাম, জ্বালানির দাম বাড়লে যারা অভিঘাতের শিকার হয়, তাদের প্রতিনিধিদের দ্বারা এই প্রস্তাব তৈরি করে সরকারকে নিয়ে আসতে হবে। তাহলে সরকার প্রকৃত জায়গায়, এবং এদেরকে আমলাদেরকে দিয়ে করালে আমলারা কখনোই প্রপিপুল, পাবলিকের ইন্টারেস্ট সার্ভ করবে, এই বিবেচনায় তারা কোনো ডকুমেন্ট তৈরি করার মতো সক্ষমতা তাদের আর এখন নেই। এই যে সেক্টরে বিডা আছে, প্রাইভেটাইজেশন কমিশন আছে, এই সমস্ত যে সকল প্রতিষ্ঠান সরকারের মধ্যে তৈরি হয়েছে, ইভেন আপনার
না ইটকল আছে, শ্রেডা আছে, কোনো প্রতিষ্ঠান পাবলিকের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে, ব্যয় কমবে, দুর্নীতি মুক্ত হবে, স্বচ্ছতা নিশ্চিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এই লক্ষ্যে কোনো একটা কৌশলপত্র তৈরি করা বা কোনো পরিকল্পনা প্রণয়ন, কোনো নীতি প্রণয়ন করার সক্ষমতা রাখে না। আজকে আমি বলেছি না যে প্রাইসিং করার অ্যাবিলিটি নেই, সেটা আগের সরকারের আমলে বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমি বলেছি যে আমি তোমাদের প্রাইসিং করে দেব। এত কত ভয়াবহ রকমের বিপর্যয় তার মধ্যে থাকলে এইরকম কথা একটা লোক বলতে পারে? তো সেই প্রাইসিং করতে না পারার অ্যাবিলিটিটা এইটা। প্রাইসিং যোগ বিয়োগ গুণ ভাগ করা ব্যাপারটা তা না। প্রাইসিংটা টু প্রোটেক্ট দি এনার্জি রাইট, কনজিউমার্স এনার্জি রাইট অ্যান্ড এনশিওর এনার্জি জাস্টিস। এই জিনিসটা যদি আপনার ডকুমেন্টের মধ্যে, আপনার প্রস্তাবের মধ্যে রিফ্লেকশন না হয় এবং আপনি ব্যবসায়ীদেরকে যদি মুনাফাকে প্রোটেক্ট করেন আর বিনিয়োগের নামে যদি আপনি একবার মুখে ফেনা তুলে ফেলেন, তাহলে সংকটের জায়গা তো সংকট তো বিনিয়োগ নয়, সংকট তো বিনিয়োগ ব্যয়। আপনি একটা বিনিয়োগ করতে যেয়ে তার বিনিময়ে কত ব্যয় করছেন, কত সুদ দিচ্ছেন, কত ইন্টারেস্ট দিচ্ছেন, সেইটা তো সমস্যা। আমলাতন্ত্রে এই অবস্থা, ব্যবসায়ীদেরকে আমরা আস্থায় আনতে পারতেছি না, ব্যবসায়ীরা মুনাফার পিছনে ছুটতেছে, রাজনীতিকরা হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করতেছে, সেই মুনাফার দিকেই মানে তাদের প্রোটেক্ট করতেছে। তাহলে আসলে ভোক্তা স্বার্থ বা এই যে সাধারণ মানুষের যে জ্বালানি নিরাপত্তার কথা বাদ দিলাম, যে টিকে থাকা যেটা এখন প্রথমত হচ্ছে ইভেন অ্যান্ড অডসটা, এগুলো সরকারকে প্রথমত দিন শেষে তো সরকার নামক প্রতিষ্ঠানকেই তো এটা অ্যাড্রেস করতে হবে, এর তো আর বিকল্প নেই। তো সরকার অ্যাড্রেস করতে হলে তার কৌশলটা কী হবে? এই ক্ষেত্রে কৌশলটা হবে যে যারা ভুক্তভোগী তাদেরকে সম্পৃক্ত করতে হবে, যারা ভুক্তভোগী তাদেরকে সম্পৃক্ত করতে হবে। ভালো করে খেয়াল করবেন, তাহলে ভুক্তভোগী এবং কাদের নেতৃত্বে সমবেত হবে? আপনার রেগুলেটরি কমিশনের নেতৃত্বে করতে হবে এবং রেগুলেটরি কমিশনকে সেটা করার মতো আপনাকে সেখানে তাদের সক্ষমতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। তাহলে এখন যারা আছে তারা যদি সেটা করতে পারে তাদেরকে দিয়ে করাইতে হবে, তারা যদি করতে না পারে তাদেরকে সরাইতে হবে। তারা নিজেরাই এখন তাদের জনবলের সংকট এবং নানা কারণে তারা এইগুলো করার জন্য জনবল লাগে না, এগুলো করার জন্য এক্সপার্টিস লাগে। সেই এক্সপার্টিসটা তাদের না থাকলে তাদের জনবল দিয়ে বোঝাই করে দিলেও হবে না। এটা তো বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ জনগণকে বুঝতে। এটা আমি সরকারকে বুঝতে বলি না। আজকে যখন তাদের অপসারণের জন্য আমি বলতেছি বা কনজিউমার অ্যাসোসিয়েশন বলতেছে যে তারা এইগুলো করতে পারে না, সুতরাং তাদের সরাই দাও। এখন সরকার করতে পারছে না বলে সরকার সরে যাচ্ছে, সে বেসরকারিকরণকে সমাধান হিসেবে দেখছে যে আমি পারতেছি না। আজকেও তো মন্ত্রী বলেছে যে এরা এই করতেছে, ওই করতেছে, চুরি করতেছে, দিয়ে দাও। এখন এই মুহূর্তে স্যার, তাহলে এই মুহূর্তে আমার জিনিস চুরি করতেছে, তুমি আমার হাতে দাও। স্যার পলিটিক্যাল গভর্নমেন্টে তো এগুলো আমরা জানি যে অনেক জায়গার থেকে, অদৃশ্য জায়গার থেকে এগুলো যায় না। ইউনূস সরকারের সময় কেন এই ওই শ্রেণী, ওই অলিগার্ক, ওই এটা মানে কেন গেল না আসলে ওই সময়টা? শোনেন, প্রথমত কথা হচ্ছে ভদ্রলোককে চেনেন তো? এই সোসাইটিতে সিভিল সোসাইটি যাদের বলে, সুশীল সমাজ যাদের বলে, সুশীল, এই সুশীলদের মেরুদণ্ড থাকে না। আচ্ছা, তারা নিজেই নিজের ভার বহন করতে পারে না। তারা যার স্বার্থের বিরুদ্ধে যাবে সে তার স্বার্থ সংরক্ষণের জন্য যেসব কৌশল অবলম্বন করবে, তাদের পক্ষে তাদেরকে ফেস করে এরকম কোনো জিনিস তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে, তাদের কেন কারোর বিরুদ্ধেই তারা দাঁড়াতে পারে না। স্যার বিরুদ্ধ নামক বিষয়টি তাদের চরিত্রে নেই। স্যার কয়েকটা জায়গায় সেটা হচ্ছে যে আমরা জানি যে গ্যাসের উত্তোলনে, এই সংকট কাটাতে গ্যাস উত্তোলনে সরকার পাপেক্সকে শক্তিশালী করছে, 105টা নতুন কূপ খনন করার উদ্যোগ নিয়েছে, সমুদ্রে গ্যাস উত্তোলনের জন্য করা হয়েছে, ওপেন মিটিং করা হয়েছে। এখন তাহলে এই সবগুলো যদি সাকসেসফুল হয় তাহলেও আসলে কতদিন মতো লাগতে পারে আমাদের? কি করে সাকসেসফুল হবে? হবেই না। কেমনে?
গ্যাস উঠবে সমুদ্রে, নাকি গ্যাস আছে প্রচুর, উঠবে। প্রথমত হচ্ছে সমুদ্রের গ্যাস উঠলে বড় পুকুরে কয়লা ওঠে, সে কয়লার দাম আমদানিকৃত কয়লার দামের থেকে বেশি। মধ্যপাড়া পাথর ওঠে, ইন্ডিয়ার থেকে আমদানি করা পাথরের দাম বেশি। আপনি ইন্ডিয়ার থেকে লোন নিয়েছেন, সেই লোনে লিখে রেখেছেন, সেই লোন নিয়ে দেশের ডেভেলপমেন্ট উন্নয়ন করতেছেন, সেখানে লেখা আছে যে পাথর ইন্ডিয়া থেকে কিনতে হবে, তাই আপনি আমার পাথর কেনেন না, নিজের পাথর নিজে কেনেন না। তো এগুলোর কোনো কিছু পরিবর্তন না করে এইরকম কাহিনী যদি প্রচার করতে থাকেন, কাহিনী কি আপনার সিচুয়েশন বদলাই দেবে? আপনি কয়লা খনি করে রেখেছেন, যে খনির কয়লা বিক্রেতা হচ্ছে একমাত্র বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, আর কোনো ক্রেতা নেই। তো তার চাইনিজ কোম্পানির কাছ থেকে কয়লাটা নিয়ে ওই এর উঠান থেকে ওর উঠানে পাঠানো, মাঝখানে একটা দেওয়াল আছে, এখন হয়তো দেওয়ালও নেই, দেওয়ালও লাগে না। তো এই করার জন্য একটা খনি করা লাগে। ও কয়লা তো বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিজেরাই চাইনিজ কোম্পানির কাছ থেকে নিয়ে তার কয়লায় ব্যবহার করতে পারে। এর মধ্যেই আপনার $35 শেষ। তো এই যদি করে রাখবেন, তাহলে আপনি ওদের জন্য কাহিনী করবেন কি করে? সেকেন্ড হচ্ছে আপনি বাপেক্সের টাকা দিলাম না আমরা, কিছুক্ষণ আগেই তো বললাম যে 1,500 কোটি টাকা করে দেওয়া হয়েছে। সে কি টাকা খরচ করেছে? যে তার জন্য আপনি এতগুলো কূপ খনন করবেন, এত এই করবেন, ওই করবেন, তাই করবেন, তো ও আদৌ ওগুলো করতে পারবে না। আজকে তো মিটিংয়েও বলেছে যে বাপেক্স পারে না, বলছে না? তা আমি পাশে বসে বললাম প্রতিমন্ত্রীকে যে বাপেক্স পারবে কি পারবে না সে আলোচনা করার দরকার কি? ও তো গ্যাস তোলার জন্য আমার কাছে পয়সা নাই, তো ওর পেছনে বাঘ ছেড়ে দেন না কেন? হয় বাঘ ওকে খেয়ে ফেলবে, না হলে ও গ্যাস তুলবে, দুইটার একটার মধ্যে যান। স্যার এরকম তীব্র গ্যাস সংকটের মধ্যে ছোট ছোট করে যদি উত্তরগুলি ওই যে বললাম যে বাঘ ছেড়ে দেন, তোমাকে টার্গেট দিয়ে দেন। 8% সিস্টেম লস, এবং এই সিস্টেম লস নিয়ে আজকেও কোনো প্রশ্ন মানে নীতি নির্ধারণের মধ্যে দিয়ে কারোর কথা বলতে আমরা শুনলাম না। এই 8% সিস্টেম লস নিয়ে পেট্রো বাংলারও খুব বেশি উদ্বেগের কথা আমরা শুনি না। আমরাই যারা আলোচনা করি, আমি তো গ্যাস দিচ্ছি না, তাহলে সিস্টেম লস নিয়ে মাথা ঘামানোর দরকার আছে? আমি রুগীর চিকিৎসাই করব না, তাতে রুগীর ক্যান্সার হয়েছে কি হয়েছে মাথা ঘামানোর দরকার আছে? রুগীর তো চিকিৎসাই করব না। আচ্ছা, এবারে আসি বিদ্যুতের প্রসঙ্গে। বিদ্যুতের 6টা বিতরণ কোম্পানিকে বেসরকারি খাতে ওই ইয়ের মতোই ছেড়ে দেয়া, তাতে আসলে গুণগত কি পরিবর্তনে, কোন গুণগত সরকার? গুণগত সরকার বলতে সিস্টেম লাভ বেশি, বিতরণে মোটেও সিস্টেম লাভ নাই। বিতরণে গড়ে 7% সিস্টেম স্বীকৃত। না, এটা একটা স্ট্যান্ডার্ড। বড় জোর আরেকটু কমানো যেতে পারে, সে কমানো সরকারি কোম্পানি হিসেবে তারাই কমাবে। তারা গ্র্যাজুয়ালি 2021 সাল থেকে 2025 সাল 26 সালে যেটুকু কমাইছে ধারাবাহিকভাবে কমে যাবে। তারপর তার জন্য বেসরকারি খাতে দিতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। দ্বিতীয়ত আসেন যে তারা লাভ করেছে, লাভ প্রায় 90% তারা লাভ করেছে 2025 থেকে 2017 পর্যন্ত। তারা প্রত্যেকটা কোম্পানি লাভ করেছে। বিতরণ ব্যয় তারা কমায় ফেলেছে, একমাত্র ডিপিডিসি কমাইতে পারে নাই। ডিপিডিসির বেড়েছে হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইন করেছে আর মিটার কিনেছে। মিটার কিনতে যে আরবির ব্যয় বাড়াইছে, আর আন্ডারগ্রাউন্ড লাইন করতে যে ডিপিডিসির ব্যয় দেশকর ব্যয় বাড়াইছে। ডিপিডিসির ব্যয় কমেছে। আরবির সবচেয়ে বেশি উন্নয়ন যে সবার জন্য বিদ্যুৎ সরবরাহ করতে যে আরবির সবচেয়ে বেশি খরচ হয়েছে, সেই খরচ সমন্বয় করার পরে আরবিও বিতরণ ব্যয় কমাইছে। তাহলে এবার সরকার রাজস্ব পায় কত? এই খাত থেকে 5,000 কোটি টাকার উপরে ভ্যাট পায় সরকার, এবং আরও ভ্যাট পায় প্রায় 1,000 কোটি টাকার উপরে, অলমোস্ট 1,000 কোটি টাকা পায় এই সেক্টরে কেনাকাটায়। আচ্ছা, কেনাকাটাই পায় এই সেক্টরে, কেনাকাটা করে না, কেনাকাটাই পায়। এবং ডিভিডেন্ড আরবি পিডিবি বাদে দেশকর হচ্ছে আপনার তার 25% শেয়ার বিক্রি করা আছে, সে ডিভিডেন্ড 5.5% দেয়, অন্যরা 27% দেয়। সরকার এই টাকাটা পায়। তাহলে স্যার আপনার অভিজ্ঞতা কি বলে এই সিদ্ধান্তের পিছনে কি কাজ করতে পারে? তাহলে এইটা যদি আপনি করেন, বেসরকারি খাতে ছেড়ে দেন, তারপরে কর্পোরেট ট্যাক্স আছে, কর্পোরেট ট্যাক্স ওই রকম এই এবং এগুলো উত্তরোত্তর যেহেতু জ্বালানি প্রভাব বাড়তেছে, বিদ্যুৎ বাড়তেছে, তাহলে সরকার কতগুলো রাজস্ব পায়? মিনিমাম 7-8 হাজার কোটি টাকা সরকার
এই যে ওভার দি ইয়ার বেড়ে পাচ্ছে, একেবারে রাজস্ব সরকার পায়, কোম্পানিগুলো লাভে চলতেছে এবং সাফিসিয়েন্ট লাভ করছে তারা, তাহলে কোন দুঃখে এগুলো একজন বেসরকারি খাতের পকেটে দিতে হবে? স্যার এই দুঃখটাই তো আপনার কাছে বিশ্লেষণ জানতে চাচ্ছিলাম যে কোন দুঃখে দেবে, এটা তো আমি সেই দুঃখটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা স্যার, যারা গ্যাসগুলো বিদ্যুতের যে এই অবস্থা থেকে মানে সাধারণ মানুষের যে কষ্টটা বা এই অবস্থা থেকে উত্তরণের কোনো শর্টকাট বা কোনো কিছু আছে কি, বা এখানে কি নিউক্লিয়ার আরো বেশি ভরসার জায়গা হবে নাকি রিনিউয়েবল দিয়ে যে এখন সরকারের এই যে কাঠামোর মধ্যে আছে সেই কাঠামোর মধ্যে সরকার এইসব অবস্থা নিষ্পত্তি করে যদি সরকার একটা জায়গায় আসতে পারে, আসতে না পারলে যা হওয়ার তাই হবে। আর আসতে পারলে যেটা হবে যে আপনি মোটামুটিভাবে 7 টাকায় বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন লার্জ ইউটিলিটি স্কেলে। রামপালে তো আমি বললাম 6 টাকা 18 পয়সায় করা যাবে। আজকে যে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে যে কাগজপত্র রেডি হচ্ছে, বিআরসি বলছে যে 7 টাকার বেশি কোনোভাবেই হবে না, এবং তারপরে বেঞ্চমার্ক প্রাইস ঠিক করে যদি কম্পিটিশনে যায় আরও কমে পাওয়া যেতে পারে। এগুলো করা দরকার এই কারণেই যে এত কম দামে বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা আমাদের অর্জন করতে পেরেছি এবং আমাদের সক্ষমতা অর্জন করতেই হবে। সুতরাং এর মধ্যে আমাদের বিনিয়োগকারীদেরকে আনতেই হবে। আজমজী চৌধুরীর লোকেরা বলল না যে আমাদেরকে 15 লক্ষ টন আমরা এলএনজি আমদানি করি, আমাদের 3,000 মানে 30 লক্ষ টন আমদানি করার সক্ষমতা আছে। কত বড় বোকার স্বর্গে বাস করে যে এই কথা বলেছে, সে কি বললো বোঝেনি? ইন্ডিয়া সে 1.5 গুণ তার যা ক্ষমতা সেটা 150% ব্যবহার করে, আর আমার এখানে যা ক্ষমতা আছে তার অর্ধেক ব্যবহার হয়। তো এলএনজি সরবরাহ ব্যয় এটাও তো সেই ক্যাপাসিটি পেমেন্টই হয়ে গেল। ক্যাপাসিটি আছে, ব্যবহার হয় না, আর উনি সেই কথাটা বলে বোঝাতে চায়। আর আমার কাছ থেকে এলএনজি দাম নির্ধারণ করার সময় ওই ক্যাপাসিটি চার্জ সহ আমার কাছ থেকে দাম নেয়, সে ডেপ্রিসিয়েশন কস্ট ওইভাবে আদায় করে। এইটা বোঝার মতো না বোঝার মতো বোকা বাঙালিদেরকে ওনারা বানায় ফেলতেছেন। স্যার রিনিউয়েবলে আমরা গত 15 বছরের ব্যাপারে আমরা 2% এখন পর্যন্ত অর্জন করছে। সরকারের টার্গেট হচ্ছে কি 1.35 মানে বাড়িয়ে বললে 2%। আগামী 10 বছরের মধ্যে 5 বছরের মধ্যে 10% এই যে লক্ষ্যমাত্রা, আপনি এটা কতটা বাস্তবসম্মত? আমি বাস্তব বলি না, বুঝি না। আমি বুঝি যে আপনার পেছনে তাড়া কই আছে। আপনার পেছনে যদি বাঘ ছেড়ে দেওয়া যায় তাহলে আপনি দৌড়ে অলিম্পিকের রেকর্ড ব্রেক করবেন। আপনি বাঘটা ছাড়েন না কেন? কিভাবে বাঘটা বানাইতে হবে সেটা তো আপনার জানতে হবে। আপনার কি মনে হচ্ছে স্যার, আমরা তো আমার মানে যতটুকু মনে হয় যে এই বাঘের চরিত্র সবকিছুই মানে সরকার পক্ষ বা রাজনৈতিক নেতারা জানেন, ছাড়েন না কেন? ছাড়েন না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কে কিভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে আটকে আছে এবং সেই আটকানো থেকে যার ব্যক্তিগত, গোষ্ঠীগত, প্রাতিষ্ঠানিকভাবে এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, এটাকেই সরকারকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের শিকার বানিয়ে ফেলা হয়েছে। সরকার নামক প্রতিষ্ঠানটা এটা কে কীভাবে আছে সেটা বলা মুশকিল। কারণ যদি 2021 সালের প্রসিডিংগুলো যদি দেখেন, জ্বালানি উপদেষ্টা প্রিজাইড করতেছে, সেখানে লেখা হয়েছে যে বিদ্যুৎ রপ্তানি করার বাজার খুঁজো। তাহলে এই কথাটা তিনি কেন লিখেছেন? সত্যি তো বিদ্যুৎ রপ্তানি করার অবশ্যই ওই 2021 সালে বসে বিদ্যুৎ রপ্তানি করতে হবে এই সিদ্ধান্ত লেখা, এটা যায় না। বিদ্যুৎ রপ্তানি করার ব্যাপারে কোনো সক্ষমতা বাংলাদেশের কোনো কালেই ছিল না, কিন্তু তিনি সেটা লিখেছেন এবং সেটা একগাদা কারিগরি পিপুলকে নিয়ে লিখেছে। এই যে জায়গাগুলো, এই যে মানে ভয়ঙ্কর রকমের অব্যবস্থার যে চিত্র, এবং এই দেশের যাদেরকে তিনি লিখেছেন তারা একজন এক একটা প্রতিষ্ঠানের, এই খাত প্রশাসনিক প্রতিষ্ঠানের সব একজন চেয়ারম্যান, তারা এই কথাটা এগ্রি করে আসলো, তারা এই কথাটা লিখে দিয়ে আসলো। তাহলে জাতীয় সক্ষমতা বলতে যে জিনিসটা বোঝায় সেই জিনিসটা হচ্ছে
জাতীয় একটা দেশের সার্বভৌম ক্ষমতা ব্যবহার করার সক্ষমতাকে বোঝায়। সেই ব্যবহার করার সক্ষমতা বাঙালি জাতির যে হয়েছে, এইসব দৃষ্টান্ত দেখে তা মনে করা যায় না। সেটা তো একটা রাজনৈতিক সক্ষমতার প্রশ্ন, রাজনৈতিক। অবশ্যই। হ্যাঁ স্যার, আশার কথা কিছু শোনান স্যার। আমরা এই এতক্ষণ ওই যে যে আলোচনা বললাম, করলাম, আসার কথা তো আমি আগেই বলেছি যে সরকার যদি ফেল করে যদি সরকার মনে করে যে সরকারকে সরাই নিতে হবে, আপনি যদি এখানে এটা চালাইতে না পারেন তাহলে এই কর্তৃপক্ষ আপনাকে সরাই দেবে। আর সরকার যদি সরকারের জায়গায় থেকে সরকার চালাইতে পারছে না, সরকার নিজেকে সরাই নিয়ে বেসরকারীকরণ করে দিতে হবে। আমি বলবো শুধু একটা কথা, ওই বেসরকারীকরণ করার দরকার নেই। যারা এই করতে যে লাভ ক্ষতির শিকার হবে তাদেরকে ডেকে বলেন যে আমি পারতেছি না, আর না হলে বেসরকারীকরণ হয়ে গেছে, আপনারা কিভাবে চালান। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে উনি 10 বছরের বিদ্যুৎ ও গ্যাস খাতের একটি পরিকল্পনা আমাদের সামনে উপস্থাপন করে। এই পরিকল্পনার মধ্যে আপনি কি মানে মূল পয়েন্টগুলোর মধ্যে কি দেখতে চান? আমি দেখতে চাই একটাই, যে যা দাম কমেছে, বাড়ানো হয়েছে যেভাবে, আমার হিসেবে 40,000 কোটি টাকা মিনিমাম বিদ্যুৎ খাতে বাড়ানো হয়েছে, যা রাইট নাও কমানো যায় না। এই কমানোর জন্য আমি একটা পরিকল্পনাও সাবমিট করেছি। আমি ওনার কাছে বলবো যে এই পরিকল্পনা অনুযায়ী বিদ্যুতের দাম কমান, না কমাইতে পারলে আমাকে দায়িত্ব দেন। আমাকে তো আপনি একটা দায়িত্ব দিয়েছেন, আর একটা দায়িত্ব দেন। আজকে বলেছেন অমিত বাবু যে ওনাদেরকে আমরা কাঠামোগতভাবে সম্পৃক্ত করেছি। আমি কাঠামোগত সম্পৃক্ত হয়ে দাম কমাইতে চাই। আর থার্ড হচ্ছে, সব কোম্পানি থেকে আপনি আপনার মন্ত্রণালয়ের সব লোকগুলো সরাই দেন। ফার্স্ট আমার কোম্পানি থেকে সরান। গত 6 মাস এবং এই যে জ্বালানি খাতে একটার পর একটা টার্মোয়েল আসছে, সামনের নিকট অতীতে কোনো বড় ধরনের ঝুঁকির কোনো আভাস বা কোনো ধরনের ঝুঁকি কি দেখতে পাচ্ছেন? মানে আরও বড় কোনো ধরনের ঝুঁকি যা আমাদের? দেখেন, আমি বরঞ্চ কিছুটা ঝুঁকি মুক্ত হওয়া ন্যাচারালি দেখতেছি। আজকে কেন পরমাণু বিদ্যুৎ, যেখানে এত বড় ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ মেনে নিয়েছে, যেমনভাবে করোনাকালীন সময়ে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, রাস্তাঘাটে মানুষরা বেরিয়ে পরিশ্রম করে জিডিপি প্রবৃদ্ধিকে ধরে রেখেছে, যেখানে ভারতের জিডিপি প্রবৃদ্ধি পড়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। তো সেরকম একটা পরিস্থিতিতে আমরা যেখানে এই যে প্রবৃদ্ধির ব্যাপারটা, আমরা যেভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনটা মেনে নিছি যে আমরা একটু সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পাবো অ্যাট দি কস্ট অফ লাইফ। তো করোনার সময়ও জীবনের ঝুঁকি নিয়েছি, জীবনের সঙ্গে কম্প্রোমাইজ করে আয় করতে রাস্তায় নেমেছে। আর এখানে বিদ্যুৎ কম দামে পাবো সেটা মেনে নিয়ে আজকে এত বড় ঝুঁকিপূর্ণ প্রযুক্তি আমরা আমাদের মধ্যে গ্রহণ করে নিছি, যেটা আজকে তানিম নাকি ডক্টর তামিম বা এজাজ এরকম কথা একটু আভাস দিয়েছে। তাহলে সেই বিদ্যুৎ আসতেছে না কেন? সেই বিদ্যুৎটা যদি আসে, রিনিউয়েবল এনার্জির যে টার্গেটটা সেট করেছে সেটা যদি আসে, ফার্নেস ওয়েল বন্ধ করে যদি 30 কোটি টাকা বের করে নিয়ে আসে, 30,000 কোটি টাকা বের করে নিয়ে আসে, এবং প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের পাশাপাশি যদি আরও 1,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে, এবং গ্যাস বিদ্যুৎ উৎপাদন যদি, যেটা হচ্ছে না, আর গ্যাস পাবে না, সুতরাং সেখানেই সিল করে দেয়, তাহলে বিদ্যুতের খাতের যে এখন যে ঘাটতি আছে সে ঘাটতি আর থাকে না। যদি না থাকে তাহলে তো সরকার বেরিয়ে গেল, সরকার মুক্তি পেয়ে গেল। তাহলে আমরা আশা করতেই পারি যদি কৌশলী হয় তাহলে অবশ্যই আমরা বললাম যে আমি তো আশা করি বলেই তো আজকে আপনার সঙ্গে এই কথা বললাম। আমি আশা করি বলেই তো বিদ্যুতের দাম কমানোর দায়িত্ব আমাকে দিতে বললাম। আমি আশা করি বলেই তো তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টাকে বললাম যে আপনার সিস্টেমে বা আপনার প্রতিষ্ঠানে কেউ প্রাইসিং বোঝে না, আমাকে দেন, আমি করে দেব। এই আশা করি বলেই তো এত কিছু বলা, এবং এই বয়সে। দর্শক, চর্চার সাথে এতক্ষণ ছিলেন আপনারা সবাই জানলেন অধ্যাপক শামসুল আলম পুরো সেক্টরটাতে যত ঝুঁকি থাকুক না কেন শেষ পর্যন্ত উনি আশাবাদী যে শেষ বেলায় আমরা এই জ্বালানি নিরাপত্তা বা জ্বালানির যে ঝুঁকির মধ্যে দিয়ে আমরা বা খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করছি তা নিশ্চয়ই কেটে যাবে। আমরাও আশা করি যে সরকার নিশ্চয়ই কৌশলী হবে এবং সবচেয়ে বড় কথা ভোক্তা স্বার্থের দিকে আর একটু বেশি মনোযোগী হবে, তেমন প্রত্যাশা রেখেই এখনকার মতো শেষ করছে। চর্চার সাথে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।